হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো এবছর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হিস্টোরি পরীক্ষা হবে 50 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওটা আমি তোমাদের পুরো যে নতুন নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে বানিয়েছি এবং তার সাথে সাথে এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7 ইতিহাসের সিলেবাস, নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তর সহ আলোচনা করব এবং যে প্রশ্নগুলো দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো চলো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নিই। তো সিলেবাসের মধ্যে তোমাদের আছে চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি, পঞ্চম অধ্যায় মোগল সাম্রাজ্যনগর আর মোগল সাম্রাজ্য, এবং 6 হচ্ছে নগর, বণিক ও বাণিজ্য। এই 3টে চ্যাপ্টারই আছে। এরপরে চলে যাব হচ্ছে তোমাদের নাম্বার প্যাটার্নে বা নাম্বার ডিভিশনে। তো দেখতে পাচ্ছ তোমাদের এমসিকিউ চ্যাপ্টার 4 থেকে 4টে, চ্যাপ্টার 5 থেকে 4টে এবং চ্যাপ্টার 6 থেকে 2টো, টোটাল 10টা এমসিকিউ থাকবে, 10টাই করতে হবে। আর 1 নম্বরের প্রশ্ন চ্যাপ্টার 4 থেকে 4টে, তারপরে চ্যাপ্টার 5 থেকে 4টে, তারপরেও 2টো, টোটাল 10টাই করতে হবে। এবং 2 নম্বরের প্রশ্ন প্রতিটা চ্যাপ্টার থেকে 2টো করে, টোটাল 6টা থাকবে, 4টে করতে হবে। 3 নম্বরের প্রশ্ন সেম, প্রতিটা চ্যাপ্টার থেকে 2টো করে থাকবে, টোটাল 6টা, 4টে করতে হবে। এবং 4 নম্বরের প্রশ্ন সেম, 2টো করে থাকবে। 5 নম্বরের প্রশ্ন টোটাল 6টা থাকবে, 2টো করতে হবে। তো এই হচ্ছে তোমাদের 50 নম্বরের নাম্বার প্যাটার্ন। ওকে, তো এটা বিভিন্ন স্কুলে বিভিন্ন হয়, এটা পরশোর থেকে দিয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে, তো তার আগে বলে নিই, ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। ওকে, আর এই ভিডিওটা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ এর দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যে কোনো 10টি। তো প্রথমেরটা বলছে ভারতে ঘোড়ার ডাকের ব্যবস্থাকে কি বলা হয়? ঘোড়ার ডাকের ব্যবস্থাকে বলা হয় হচ্ছে উলাক। দুয়েরটা বলছে আলাউদ্দিন খলজি বাজারে তদারকি করার জন্য ড্যাশ নামে কর্মচারী নিযুক্ত করেন। তো বাজারের তদারকি করার জন্য তিনি শাহানা ই মান্ডি কিন্তু নিযুক্ত করেছিলেন। 3 বলছে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে ড্যাশ নামে একটি দলিল রাষ্ট্রকে দিত। কৃষক হচ্ছে রাজস্ব দেওয়ার কথা যে কবুল করতো সেটা কিন্তু কবুলিয়াত নামে একটি দলিল রাষ্ট্রকে দিত, কবুলিয়াত। এবারে 4টা বলছে সড়ক-ই আজম নির্মাণ করেন। সড়ক-ই আজম নির্মাণ করেন হচ্ছে শের শাহ। 5 দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল, দিল্লি শহরের প্রধান যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে জলের অভাব। 6 হচ্ছে লালকেল্লা তৈরি করতে সে সময়ে কত টাকা খরচ হয়েছিল? সে সময় 91 লক্ষ টাকা খরচ হয়েছিল। 7 বলছে সুলতান শব্দ একটি, সুলতান শব্দ হচ্ছে একটি উপাধি। এরপরে 8 বলছে কিতাব আল রিহলা এর রচয়িতা হলেন, এই গ্রন্থের রচয়িতা হচ্ছে ইবন বতুতা। ইবন বতুতা রচিত করেন হচ্ছে কিতাব আল রিহলা। এবার পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল হচ্ছে 1526, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চাকরি পরীক্ষাতেও দেয়। 10টা হচ্ছে শেরশাহ কৃষকদের কি দিতেন? শেরশাহ কৃষকদের পাট্টা দিতেন। তারপরে 11টা বলছে মুঘল সম্রাট আকবরের তৈরি নতুন রাজধানী হলো কি? নতুন রাজধানী ছিল ফতেপুর সিকরি। 12টা বলছে ড্যাশ ছিল মুঘলদের মুসলমান সভ্যতার বড় কেন্দ্র। মুসলমান সভ্যতার বড় কেন্দ্র ছিল হচ্ছে বাগদাদ। এরপরে বিয়ের দাগেরগুলো করবো, নিজের প্রশ্নগুলোর উত্তর দাও। 10টি প্রশ্নের উত্তর আমরা করব। 1টা বলছে হলদিঘাটির যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? তো 1576 খ্রিস্টাব্দে আকবর ও রানা প্রতাপের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। তারপর হচ্ছে মালিক কাফুর কে ছিলেন? মালিক কাপুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি। 3টা বলছে আমুক্তমাল্যদ মূল গ্রন্থটি কোন ভাষায় লেখা? তো এটা হচ্ছে আমুক্তমাল্যদ মূল গ্রন্থটি তেলুগু ভাষায় লেখা। 4 বলছে দিনী এলাহি ধর্মমতের প্রবর্তক কে ছিলেন? আকবর ছিলেন দিনী এলাহি ধর্মমতের প্রবর্তক। এবার 5টা বলছে কিলেঘড়ি প্রসাদ কে নির্মাণ করেন? তো এটা কিলেঘড়ি প্রসাদ নির্মাণ করেছিলেন হচ্ছে কায়কোবাদ। 5টা হলো। এবার 6 নম্বরটা দেখো, যে ফিরোজ শাহ তুগলক কতবার খলিফার অনুমোদন পান? তো তিনি হচ্ছে 2বার হচ্ছে খলিফার অনুমোদন পান। 7টা বলছে কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন? রেশন ব্যবস্থা আলাউদ্দিন খলজি হচ্ছে রেশন ব্যবস্থা প্রবর্তন করেন। আরেকটা বলছে ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? ভারতের প্রথম মুঘল বাদশাহ ছিলেন হচ্ছে বাবর। 9টা দেখো, বলছে আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন হচ্ছে টোডরমল, ছিলেন হচ্ছে আকবরের রাজস্ব মন্ত্রী। 10 হচ্ছে কে
শাহজাহানবাদ শহর তৈরি করেন। তো নাম দেখেই বুঝতে পারছো শাহজাহান, সম্রাট শাহজাহানই কিন্তু শাহজাহানবাদ শহর তৈরি করেন। তো 10টা হলো। এবার 2 নম্বরের প্রশ্ন চলে যাব। তো দেখছো সিজদা ও পাইবস বলতে কি বোঝো? তো দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবন তার দরবারে সিজদা ও পাইবস প্রথা চালু করেন। দুটো প্রথা চালু করেছিলেন। সিজদা প্রথার অর্থ হলো সুলতানের সামনে নতজানু হওয়া, আর পাইবস প্রথার অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আসলে এগুলো ছিল সুলতানের চূড়ান্ত ক্ষমতার প্রতীক। চলে যাব 2-এর দাগের। বলছে মারওয়ার বলতে কি বোঝো? তো মারওয়ার শব্দটি এসেছে মরুয়ার কথা থেকে, যার অর্থ মরু অঞ্চল। রাজস্থানী ভাষায় ওয়ার বলতে একটি বিশেষ অঞ্চলকে বোঝায়। মারওয়ার রাজ্যের রাজধানী ছিল হচ্ছে যোধপুর। 1679 খ্রিস্টাব্দে মুঘল মারওয়ার রাজ্যকে কেন্দ্র করে যে রাঠোর যুদ্ধ শুরু হয়, তার ফল মুঘলদের পক্ষে কিন্তু ভালো হয়নি। এরপরে 3-টা বলছে হুন্ডি বলতে কি বোঝায়? তো হুন্ডি হলো একটি বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ, যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো হতো যেত, ঠিক আছে, হুন্ডির সাহায্যে। মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল। হুন্ডি ব্যবস্থা প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ এবং সহজ হয়েছিল। তারপর 4টা বলছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল তার দুটি উল্লেখ করো। তো দেখো, প্রথম যে প্রধান সমস্যা সেটা হচ্ছে উত্তরাধিকারী সংক্রান্ত সমস্যা। অর্থাৎ ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিনের জামাই, তাই অনেকেই তাকে কুতুবউদ্দিনের উত্তরাধিকারী হিসাবে মেনে নিতে নেননি। অর্থাৎ তিনি জামাই ছিলেন, ছেলে ছিলেন না, এই জন্য তাকে মেনে নিতে পারেননি। এবং 2 বলছে আমিরদের বিদ্রোহ। ইলতুৎমিশের সময় দিল্লি সুলতানি বিরুদ্ধে কতগুলি আমির প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন, আর কয়েকজন গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন। এইসব কারণেই কিন্তু তার সমস্যা ছিল। এরপর পাট্টা ও কবুলিয়াত কি, একটু আগে শর্ট কোশ্চেনে দেখেছিলাম, এবার ডিটেলসে দেখব। পাট্টা একটি অতি পুরানো ভূমি বন্দোবস্ত চুক্তিপত্র। শেরশাহর কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন। পাট্টা ও কবুলিয়তের ভিত্তিতে কৃষকরা জমির মালিকানা ও দখল প্রমাণের সুযোগ পায়। কৃষকগণ তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে কবুলিয়ত নামে দলিল সম্পাদন করে দিত, আর সরকার পক্ষ থেকে জমির উপর জনগণের সত্ত্ব স্বীকার করে নিয়ে পাট্টা দেওয়া হতো। এরপর 6টা বলছে মুঘল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন। তো দেখো, মুঘল সম্রাটগণ ব্যবসা বাণিজ্যে উৎসাহ দিতেন। সম্রাটগণ বণিকদের ব্যবসা বাণিজ্যের জন্য কুঠি বানানোর অনুমতি দিয়ে সহায়তা করতেন। সম্রাটগণ বণিকদের নিরাপত্তা দিতেন। এর জন্য তারা রাহাদারি নামে এক প্রকার কর আদায় করতেন। তাছাড়া তারা বণিকদের কাজে হস্তক্ষেপ করতেন না। সম্রাটগণ বণিকদের কাছ থেকে 2.5 থেকে 5% হারে কিন্তু শুল্ক নিতেন। তো 2 নম্বরের প্রশ্নগুলো হলো। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন করব, 4টে করব। তো বলছে ইকতা ও ইকতাবাদ বলতে কি বোঝায়? তো ইকতা দেখো, দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলিকে এক একটি প্রদেশ বলে ধরে নেওয়া হতো। সুলতানি আমলে এই প্রদেশগুলিকে ইকতা বলা হতো। আর ইকতাবাদ সুলতানি সাম্রাজ্যের অধিক ইকতাগুলি থেকে কর আদায় করা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন ছিল। ইকতা পরিচালনার দায়িত্ব পালন করতেন একজন সামরিক নেতা, তাকে ইকতাবাদ বলা হতো। ইকতাবাদ মুক্তি ও ওয়ালি নামেও কিন্তু পরিচিত হতেন। নেক্সট টিকা লিখতে হবে মনসববাদী প্রথা। তো মুঘল সম্রাট আকবর ভারতে মনসববাদী প্রথা প্রবর্তন করেছিলেন। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। মনসব পদমর্যাদার অধিকারী কর্মচারীদের মনসববাদ বলা হতো। প্রত্যেক মনসববাদ সরকার নির্দিষ্ট বেতনের পরিবর্তে সোনা ও ঘোড়া রাখতেন এবং সরকারের অনুগত থাকতেন। এই প্রথাকে মনসবদারি প্রথা বলা হতো। মনসবদারের নিয়োগ ও পদোন্নতি সম্পূর্ণভাবে সম্রাটের ইচ্ছাধীন ছিল। এই সব বংশানুক্রমিক ছিল না। মনসববাদ অনেকগুলি স্তরে বিভক্ত ছিলেন, যেমন 5,000, 7,000, 8,000, 10,000 মনসববাদ প্রভৃতি। ঠিক আছে, এই প্রথা মুঘল রাজতন্ত্রকে শক্তিশালী করেছিল। নেক্সট 3টা বলছে কেন, কোথায় শাহজাহানবাদ শহরটি
গড়ে উঠেছিল। তো দেখলাম শাহজাহান হচ্ছে শাহজাহানবাদ শহরটি গড়ে তুলেছিলেন। কেন করেছিলেন দেখো, শাহজাহানবাদ শহর প্রতিষ্ঠার কারণ হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানবাদ শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সুলতানি আমলে গড়ে ওঠা ধ্বংসপ্রাপ্ত দিল্লি শহরে রাজধানী গড়ে তুলতে চাননি, তাই তিনি নতুন এলাকার শাহজাহানবাদ শহরটি প্রতিষ্ঠা করেন 1939 খ্রিস্টাব্দে। শাহজাহানবাদ শহরটির অবস্থান, তো সম্রাট শাহজাহান প্রতিষ্ঠিত শাহজাহানবাদ শহরটি গড়ে উঠেছিল যমুনা নদীর পশ্চিমে একটি উঁচু জায়গায়। এটি পুরনো দিল্লি থেকে খানিকটা দূরে কিন্তু অবস্থিত ছিল। এরপরে দেখো টিকা লিখতে হবে খুতবা। তো খুতবা কথাটির আসল মানে হচ্ছে ভাষণ। কোনো সুলতানের শাসনকালে মসজিদের ইমাম একটি ভাষণ পড়তেন। শুক্রবারের দুপুরের নামাজের অর্থাৎ জোহরের নামাজের পরে সবার সামনে এই ভাষণ বা খুতবাটি পাঠ করা হতো। তাতে সমকালীন খলিফা ও সুলতানের নামের উল্লেখ থাকত। এর মধ্যে দিয়ে সুলতান যে নিয়ম মেনে শাসক হয়েছেন সেটা বারবার কিন্তু জানান দেওয়া হতো। পাঁচেরটা বলছে ঘরঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এই যুদ্ধের ফল কী হয়েছিল। তো ঘরঘরার যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধ হয়েছিল। ঘরঘরার যুদ্ধ হয়েছিল দিল্লির মুঘল বাদশাহ বাবরের সঙ্গে বিহার ও বাংলার আফগান শক্তিজোটের। আফগান শক্তিজোটে ছিলেন সুলতান ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি, বিহারের শের খান এবং বাংলার শাসক নসরত শাহ। ঘরঘরার যুদ্ধের ফল, তো বাবরের জয়লাভ। ঘরঘরার যুদ্ধে বাবর জয়লাভ করেন। মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি, বাবর প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্য কাবুল থেকে ঘরঘরা পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল। নেক্সট 6টা বলছে কীভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত। তো মধ্যযুগে ভারতে অনেক শহর গড়ে উঠেছিল। শহর শব্দটি ফরাসি শব্দ। মধ্যযুগ বা সুলতানি ও মুঘল যুগে ভারতে বিভিন্নভাবে শহর গড়ে উঠেছিল। যেমন অর্থনৈতিক কারণ হচ্ছে মধ্যযুগে অনেক শহর গড়ে উঠেছিল যেগুলি ছিল ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্র। রাজনৈতিক ও প্রশাসনিক কারণও ছিল, যেমন মধ্যযুগে রাজনীতিকে কেন্দ্র করে শহর গড়ে উঠত। সুলতান বা শাহবাদগণ অনেক সময় নতুন নতুন রাজধানী শহর তৈরি করতেন। সুলতান মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তর করেছিলেন। মুঘল যুগে গড়ে উঠেছিল আগ্রা, ফতেপুর সিক্রি আর শাহজাহানবাদ প্রভৃতি শহর। এবার ধর্মীয় কারণ দিকটা দেখো। মধ্যযুগে ধর্মীয় স্থান, মসজিদ ও মন্দিরকে ঘিরে প্রচুর তীর্থযাত্রী আসার ফলে শহর গড়ে উঠত। আবার অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়েও অনেক শহর গড়ে উঠত। তো বিভিন্ন কারণে কিন্তু শহর গড়ে উঠত। এরপরে 5 নম্বরের প্রশ্ন করব। তো সুলতান ইলতুৎমিশের প্রধান সমস্যাগুলি কী কী ছিল, তিনি কিভাবে এগুলি সমাধান করেছিলেন। তো আমরা 2 নম্বরের প্রশ্ন দেখেছিলাম, তো এখানটা আমরা সেটাকে একটু বড় করে করছি। দেখো, সুলতান ইলতুৎমিশ ছিলেন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। তুর্কি ভাষায় ইলতুৎমিশ কথার অর্থ সাম্রাজ্যের পালনকর্তা। কুতুবউদ্দিন দিল্লিতে যে সামরিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, ইলতুৎমিশ সেই সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। সমস্যা ও সমাধান, তো সিংহাসন আরোহণের পর ইলতুৎমিশ কয়েকটি সমস্যার সম্মুখীন হন। এগুলো দেখো, সমস্যাগুলি হচ্ছে বিদ্রোহ দমন। প্রথম সমস্যাটা হচ্ছে মোহাম্মদ ঘুরির প্রতিনিধি তাজউদ্দিন ইয়ালদুজ ও নাসিরউদ্দিন কুবাজা সুলতান ইলতুৎমিশের বিরোধিতা করেন, অর্থাৎ দুজন কিন্তু প্রধান কিন্তু বিরোধিতা করে দেয়। এবং সমাধান কীভাবে করেন দেখো, তিনি তাজউদ্দিন ও নাসিরউদ্দিন কুবাচাকে পরাজিত করে নিজেকে কণ্ঠকমুক্ত করেন, অর্থাৎ যুদ্ধ করে তাকে পরাজিত করে দেয়। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে বাংলার শাসনকর্তা আলিমদ্দান এবং রণথম্বর, আজমির, গোয়ালিয়র প্রভৃতি অঞ্চলের শাসকরা বিদ্রোহ ঘোষণা করেন। সমাধান কীভাবে করেছিলেন, তিনি বাংলার শাসক আলিমুদ্দানকে পরাজিত করেন এবং রাজপুত রাজ্যগুলি পুনর্দখল করেন। এখানেও তিনি পরাজিত করে দেন। তারপরে সিংহাসনের বৈধতা প্রতিষ্ঠাতা। সমস্যা, ইলতুৎমিশ কুতুবউদ্দিনের ছেলে ছিলেন না, জামাই ছিলেন, তাই অনেকে তাকে কিন্তু দিল্লির সুলতান বলে মানতে চাননি। সমাধান, ইলতুৎমিশ অনেক উপহার পাঠিয়ে খলিফার কাছ থেকে সুলতানের বৈধতার অনুমোদন প্রার্থনা করলেন। খলিফা দিল্লির সুলতানিকে তার কৃতিত্বকে অনুমোদন দেন এবং মঙ্গল আক্রমণ প্রতিরোধ। সমস্যা হচ্ছে ইলতুৎমিশের রাজত্বকালে দুর্ধর্ষ মঙ্গলবীর চেঙ্গিস খান, খিবার শাসনকর্তা জালালউদ্দিন
মঙ্গরণীর পশ্চাৎধাবন করে ভারত সীমান্তে উপস্থিত হন। সমাধান কীভাবে করেন? দূরদৃষ্টি সম্পন্ন ইলতুৎমিশ জালালউদ্দিনকে আশ্রয় না দেওয়ার ফলে চেঙ্গিস খান ভারত ত্যাগ করে চলে যান। এবং 4 হচ্ছে দিল্লি সুলতানিতে রাজবংশ প্রতিষ্ঠাতা। তো সমস্যা হচ্ছে ইলতুৎমিশ উত্তরাধিকার সূত্রে সিংহাসন পাননি। সমাধান কীভাবে করেছিলেন? তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা হচ্ছে যাতে সিংহাসনে বসতে পারে না, তিনি বসতে পারেননি কিন্তু তার যাতে উত্তরাধিকার বসতে পারে তার জন্য তিনি তার সুযোগ্য কন্যা রাজিয়াকে পরবর্তী সুলতান হিসাবে মনোনীত করেন। ফলে দিল্লির জনগণের মনে তিনি একটি বংশগত শাসনের ধারণা তৈরি করতে কিন্তু পেরেছিলেন। ওকে, তো এরপরে প্রশ্নটা, মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। তো বাবর ভারতবর্ষে যে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তা হুমায়ুনের আমলে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। আকবর পুনরায় নিজ বাহুবলে ও বুদ্ধি বলে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন এবং তাকে সর্বভারতীয় সাম্রাজ্যে পরিণত করেন। এই সাম্রাজ্য বহুদিন টিকে ছিল, তাই আকবরকে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু বলা হয়। তো কৃতিত্ব দেখো, মুঘল সম্রাট আকবর ছিলেন ভারতের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সম্রাট। তার রাজ্য জয়, প্রশাসনিক দক্ষতা, ঠিক আছে, বিদ্যম সাহিতা, ধর্মীয় উদারতা, কূটনৈতিক বিচক্ষণতা ও মানবতাবোধ তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সম্রাটে কিন্তু পরিণত করেছে। আর সাম্রাজ্য বিস্তার, পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর এক চরম প্রতিকূলতার মধ্যে 13 বছর বয়সে বালক আকবর মুঘল সাম্রাজ্যের কিন্তু সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণের পর তিনি সমগ্র উত্তর ভারত, মধ্য ভারত ও দক্ষিণ ভারতের এক বিস্তীর্ণ অঞ্চল জয় করেন। এরপরে হচ্ছে সুশাসন প্রবর্তন। আকবরের শাসন ব্যবস্থায় আদর্শ ছিল মানব কল্যাণ। তিনি তার বিশাল সাম্রাজ্যে সুশাসন প্রতিষ্ঠাতার জন্য সুবিন্যস্ত কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন কিন্তু ব্যবস্থা করেন। এরপরে হচ্ছে মনসববাদী প্রথা। আকবর মনসববাদী প্রথা প্রবর্তন করেন। এর ফলে সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধি পায় এবং মুঘল রাজতন্ত্র শক্তিশালী হয়। ধর্মীয় উদারতা, সম্রাট আকবর ছিলেন পরধর্ম সহিষ্ণু সম্রাট। জাতীয় ধর্মের ভেদাভেদ মুছে তিনি দ্বীন-ই এলাহি প্রবর্তন করেন। হিন্দুদের জিজিয়া কর ও তীর্থকর তুলে দেন। আর বিদ্বং সাহিতা, সম্রাট আকবর ছিলেন বিদ্যা ও বিদ্বানের পৃষ্ঠপোষক। তার রাজসভায় অনেক জ্ঞানীগুণীর সমাবেশ ঘটেছিল। এইসব জ্ঞানী ব্যক্তিরা নবরত্ন নামে কিন্তু পরিচিত ছিলেন এবং শিল্পকলার পৃষ্ঠপোষকতা। সম্রাট আকবরের শিল্পকলার ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন, যেমন স্থাপত্য শিল্প। তার আমলের উল্লেখযোগ্য স্থাপত্য ছিল ফতেপুর সিকরি, সেলিম চিস্তির সমাধি, দেওয়ানি খাস, এরপরে হুমায়ুনের সমাধি, জামি মসজিদ, আর হচ্ছে বুলন্দ দরওয়াজায় প্রভৃতি। এবার চিত্রশিল্পের ক্ষেত্রে সম্রাট আকবর রাজত্বকাল বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি চিত্রশিল্পী আব্দুস সামাদের নেতৃত্বে চিত্রশিল্পের একটি স্বতন্ত্র বিভাগ স্থাপন করেন এবং উপসংহার লাস্টে দেখো, সম্রাট আকবর সর্বক্ষেত্রে যে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন তার জন্য তাকে মহান সম্রাট উপাধিতে কিন্তু ভূষিত করা হয়। এবারে 3 নম্বর প্রশ্ন দেখো, মোহাম্মদ বিন তুগলককে কী কারণে রাজধানী পরিবর্তন করেন? তার এই প্রয়াস সফল হয়নি কেন? তো সুলতান মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেন। তিনি নতুন রাজধানী দেবগিরির নাম পরিবর্তন করে রাখেন দৌলতাবাদ। তো রাজধানী পরিবর্তনের কারণটা কী ছিল সেটা প্রথমে দেখব। তো সুলতান মোহাম্মদ বিন তুগলক কেন তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তর করেছিলেন সে সম্পর্কে বিভিন্ন কারণের কথা আছে। যেমন প্রথম কারণ হচ্ছে বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা। রাজধানী দিল্লি ভারতের উত্তর পশ্চিম সীমান্তে অঞ্চলে সন্নিকটে অবস্থিত ছিল, তাই দিল্লিতে সর্বদাই বৈদেশিক আক্রমণের সম্ভাবনা ছিল, কিন্তু দেবগিরি ছিল সেই আশঙ্কা থেকে মুক্ত। এরপরে কেন্দ্রীয় অবস্থান। দিল্লি সুলতানি সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত ছিল না। অপরপক্ষে দেবগিরি ছিল সাম্রাজ্যের কেন্দ্রস্থলে অবস্থিত। দেবগিরি উত্তর ভারত ও দক্ষিণ ভারতের মধ্যস্থলে অবস্থিত হওয়ায় প্রশাসনিক সুবিধাও হয়। আর ব্যর্থতা কেন হয়েছিল? ব্যর্থতার কারণ দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের কিছুদিন পর সুলতান আবার দেবগিরি থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন, ফলে রাজধানী স্থানান্তরের প্রয়াস ব্যর্থ হয়। রাজধানী স্থানান্তরের ব্যর্থতার কারণগুলি হচ্ছে সুলতানের অস্থির চিত্ততার জন্য দেবগিরিতে রাজধানী স্থানান্তরের পর সুলতানের দেবগিরির পরিবেশ পছন্দ হয়নি।
আর হচ্ছে নাগরিকদের অসন্তোষ। সুলতান দিল্লির সকল নাগরিককে দেবগিরিতে যেতে বাধ্য করেন। দিল্লির নাগরিকরা পূর্বপুরুষ বাসস্থান ছেড়ে দেবগিরিতে নতুন বসতি গড়ে তোলা মন থেকে মেনে নিতে পারেননি। ফলে সুলতানের রাজধানী পরিবর্তনের প্রয়াস কিন্তু অল্পকালের মধ্যে ব্যর্থ হয়ে যায়। এরপরে দেখো, মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। তো মুঘল সম্রাট আকবরের কূটনৈতিক বিচক্ষণতার শ্রেষ্ঠ পরিচয় ছিল তার রাজপুত নীতি। ভারতীয় শৌর্যবীর্যের প্রতীক রাজপুতদের সম্রাট আকবরের মৈত্রীর সম্পর্ক তৈরি করতে সচেষ্ট ছিলেন। রাজপুতরাও মুঘল সাম্রাজ্যের শক্তিস্তম্ভে পরিণত হয়েছিল। রাজপুতদের সঙ্গে আকবরের গৃহীত নীতি। রাজপুতদের উপর কৃতিত্ব প্রতিষ্ঠার জন্য সম্রাট আকবর কতগুলি নীতি অনুসরণ করেছিলেন, যেমন বৈবাহিক সম্পর্কের নীতি, উচ্চ রাজপথে নিয়োগের নীতি, বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের নীতি এবং যুদ্ধনীতি। এছাড়া বৈবাহিক সম্পর্কের নীতিটা কি দেখো, সম্রাট আকবর অম্বরের রাজকন্যা যোধাবাইকে বিকানির ও যোধপুরের রাজপুত রাজকন্যাদের বিবাহ করেন। তাছাড়া আকবর তার পুত্র সেলিমের জাহাঙ্গীরের সঙ্গেও কিন্তু রাজপুত কন্যার বিবাহ দেন। এবং উচ্চ রাজপথে নিয়োগ নীতি। সম্রাট আকবর রাজপুতদের উচ্চ পদে নিয়োগ করে তাদের আনুগত্য লাভ করেছিলেন। রাজা বিহারীমল, ভগবান দাস, মানসিং প্রমুখ রাজপুতদের তিনি মনসব্বাদ হিসাবে নিযুক্ত করেন। এবার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান নীতি। রাজপুতদের সাহায্য ও সহযোগিতা লাভের জন্য আকবর তাদের উপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে দেন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে কিন্তু হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নেন। এবারে যুদ্ধনীতি। অনেক রাজপুত রাজ্য আকবরের বশ্যতা স্বীকার করলেও মেওয়ার, রণথম্বর প্রভৃতি রাজপুত যোধাবাই রাজ্যগুলি কোনোভাবেই আকবরের বশ্যতা স্বীকার করতে রাজি হয়নি। তাই আকবর মেওয়ারের বিরুদ্ধে যুদ্ধনীতি অনুসরণ করেন, অর্থাৎ যারা মানবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর যাদের মানাতে পারবে তাদের মানাবে। তো ভালো নীতি ছিল। মেওয়ারের রানা উদয় সিংহ এবং তার পুত্র রানা প্রতাপ সিংহ আকবরের বিরুদ্ধে বিক্রমে যুদ্ধ করেন। রানা প্রতাপ সিংহ 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবর বাহিনীর হাতে পরাজিত হলেও তার বশ্যতা স্বীকার করেননি। আকবর মৈত্রী ও যুদ্ধনীতি অনুসরণ করে রাজপুতদের নিজ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন এবং মুঘল সাম্রাজ্যের কিন্তু ভিত সুদূর হয়। তো এই ছিল তোমাদের ক্লাস 7 হচ্ছে ইতিহাসের একটা নমুনা প্রশ্নপত্র এবং সাজেশান। যে প্রশ্নগুলো দিলাম তোমরা ভালো করে পড়বে। আমি বাদবাকি সাবজেক্টেরও ভিডিও দিয়েছি, ওকে, এবং ভবিষ্যতেও দেবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে সেটা টিপে দেবে। আর তোমাদের কীরকম ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই রকম ভিডিও তোমাদের জন্য বানাবো। আর তোমাদের যদি কারো পিডিএফ লাগে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, নাম হচ্ছে লার্ন উইথ জয়। আর কেউ যদি পিডিএফ কিনতে চাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ SMS করবে, নিচে লিঙ্ক দেওয়া আছে যে স্যার বাই পিডিএফ, ক্লাস আর সাবজেক্টটা লিখবে। পিডিএফের দাম হচ্ছে 10 টাকা। তোমাদের QR কোড দিয়ে দেবো, QR কোডে 10 টাকা পেমেন্ট করলে তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তো যাদের লাগবে তারা পিডিএফটা কিনে নেবে, ঠিক আছে? তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।